প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়ের পরিবেশ ও বাস্তুতন্ত্র। যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের 14 অধ্যায়ে পরিবেশ ও বাস্তুতন্ত্র এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা নবম ও দশম শ্রেণীতে আছো প্রিয় শিক্ষার্থীরা, তারা তাদের বইয়ের 13 নম্বর অধ্যায় জীববিজ্ঞান, জীবের পরিবেশ, 278 পৃষ্ঠা তোমরা বের করতে পারো। এবং যারা অষ্টম শ্রেণীতে আছো তারা 147 পৃষ্ঠা বের করতে পারছো। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র পরিবেশে কীভাবে আমাদেরকে সাহায্য করে, কীভাবে একটি জীব অন্যটি জীবের উপর নির্ভরশীল, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন থেকে যায় এবং পরীক্ষাতে প্রায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। আমরা এই অধ্যায়টা একটু বিস্তারিত জানবো এবং বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যারা অষ্টম শ্রেণীতে আছো তারা বের করছো তাদের বইয়ের 147 পৃষ্ঠা। অধ্যায়টির নাম পরিবেশ ও বাস্তুতন্ত্র। তোমাদের বইয়ে এটা 14 অধ্যায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তারা তাদের জীববিজ্ঞান বইয়ের 13তম অধ্যায়টি বের করো। জীবের পরিবেশ অধ্যায়ের নাম, এটা পৃষ্ঠা নম্বর তোমাদের 278। তাহলে শুরুতেই আমি তোমাদের বলছি পরিবেশ কী। কারণ পরিবেশ না জানলে কিন্তু এই পরিবেশে যে বাস্তুতন্ত্র আছে সেটা নিয়ে তোমরা কথা বলতে পারবে না। তাহলে তোমরা ছোটো ক্লাসে কিন্তু শিখেছো পরিবেশকে ইংলিশে বলে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এই যে বিভিন্ন রকম পরিবেশ, কিন্তু সব পরিবেশের কিন্তু উপাদান বা সব পরিবেশের কিন্তু পারিবারিক যে অবস্থা এটা কিন্তু একরকম নয়। বিধায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম বাস্তুতন্ত্র গড়ে ওঠে। সেই থেকে কিন্তু আমরা বলবো যে এই যে বাস্তুতন্ত্র গড়ে উঠতেছে, এই বাস্তুতন্ত্রটা কাকে বলে। তাহলে আমরা একটু প্রত্যেকে এটা লিখে নিই যে বাস্তুতন্ত্র বা একে আমাকে ইংলিশে বলি আমরা ইকোসিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বাস্তুতন্ত্র কথাটা লিখলাম এটা হচ্ছে ইকোসিস্টেম, এটাকে আমাকে বলা হচ্ছে। আর এই যে আমরা কি বলতে পারি সংজ্ঞাটা, আমরা বাস্তুতন্ত্রকে কীভাবে সংজ্ঞায়িত করব। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা কিন্তু তোমাদের জ্ঞানমূলক অংশে প্রায় এসে থাকে বাস্তুতন্ত্র কী। উত্তরটা প্রত্যেকে লিখে নাও। যে কোনো একটি পরিবেশের যে কোনো একটি পরিবেশের, শিক্ষার্থীরা বোর্ডের লেখা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমার সঙ্গে তোমরা এটা লিখে নিতে পারো। যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদানসমূহের, অজীব ও জীব উপাদানসমূহের অজীব ও জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে, যে তন্ত্র বা যে বসবাসরীতি গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। শিক্ষার্থীরা, তাহলে আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে সংজ্ঞায়িত করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আবার দেখে নিই কি লিখেছি আমরা। যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদানসমূহের পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্বন্ধে জানতে পারলাম যে কোনো একটি পরিবেশের জীব সম্প্রদায় কিন্তু বাস করে, সেখানে কিছু অজীব উপাদান বা অজীব সম্প্রদায়ও থাকতে পারে। এদের মধ্যে পারস্পরিক আদান প্রদান, ক্রিয়া প্রতিক্রিয়া বা সহাবস্থানের মাধ্যমে
বা আন্তঃক্রিয়ার মাধ্যমে যে বসবাসস্থিতি গড়ে উঠবে, যে তন্ত্রটা তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাস্তুতন্ত্র জানতে পারলাম যে বাস্তুতন্ত্র কাকে বলে। তোমরা নিশ্চয়ই আমার সাথে লিখে নিয়েছো। তাহলে এই যে বাস্তুতন্ত্র কাকে বলে, এটার মধ্যে কী কী উপাদান থাকে, এই উপাদান সময় তোমাদের পরীক্ষায় ছকাকারে আসতে পারে এবং এটা বর্ণনা করেও আমরা লিখতে পারি, তাই না? তা পরীক্ষার সময় এটা কিন্তু অনেক সময় ছকাকারে এসে থাকে। আমরা এই বাস্তুতন্ত্র ছকাকারে একটু শিখে নিই। প্রত্যেকে আমার সঙ্গে এটা একটু খাতায় লেখো, তাহলে তোমরা এটা সহজেই এটা অনুধাবন করতে পারবে। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এটাকে প্রধানত দুইটি উপাদানে ভাগ করা হয়। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এটাকে দুইটা ভাগে আমরা প্রথমত ভাগ করতে পারি। একটা হচ্ছে অজীব উপাদান, আরটা হচ্ছে জীব উপাদান। অজীব উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান আমরা বলতেছি দুই ভাগে ভাগ করতেছি, অজীব উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি হচ্ছে বলতো? দুটি। একটি হচ্ছে অজীব উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। অজীব হচ্ছে ওই বাস্তুতন্ত্রের প্রাণহীন যে উপাদানগুলো থাকে, যেগুলোর মধ্যে প্রাণ নেই, যেগুলো জড়, সেটি হচ্ছে অজীব। এই অজীব উপাদান আর জীব উপাদানগুলো বুঝতে পারি, যেগুলোর প্রাণ আছে সেগুলো হচ্ছে জীব উপাদান। তাহলে আমরা বলবো এই অজীব উপাদানকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। যে শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা দেখি এবং সাথে সাথে লিখে নিই। অজীব উপাদানকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে ভৌত উপাদান, একটা হচ্ছে জৈব উপাদান। একটা হচ্ছে ভৌত উপাদান, যার একটা আমরা বলতে পারি অজৈব উপাদান, ভৌত উপাদান, আর একটা হচ্ছে তোমার জৈব উপাদান। জৈব উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, ভৌত উপাদানটা কি জিনিস? সেটা হচ্ছে একটা বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, যেগুলা অর্থাৎ জৈব নয়। সেটা কি? মাটি, পানি, বায়ু। এই ভৌত উপাদানকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। মাটি উদাহরণ দিতে পারি, পানি, বায়ু, তাপমাত্রা, যেগুলো হচ্ছে ভৌত উপাদান, ভৌত পরিবেশ, অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ ভৌত অবস্থা। আর জৈব উপাদান হচ্ছে যে মৃত বা গলিত দেহাবশেষ, যেটাকে তোমরা অনেকে বলে থাকো, ছোট ক্লাসে শিখেছ, হিউমাস। মৃত বা গলিত প্রাণীর দেহাবশেষকে বলা হচ্ছে হিউমাস। এটা একটা জৈব উপাদান। আর জীব উপাদানকে আবার আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমরা জানো। প্রথম উপাদানটি হচ্ছে উৎপাদক, দ্বিতীয় উপাদানটি হচ্ছে খাদক, তৃতীয় উপাদানটি হচ্ছে বিয়োজক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এটা লিখে নিই। তাহলে উৎপাদক কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন আসতেছে উৎপাদক কি? এই উৎপাদকটা কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদক হচ্ছে কোনো পরিবেশে কোনো বাস্তুতন্ত্রের সজীব উপাদান, অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা আছে, এই সবুজ উদ্ভিদ হচ্ছে ওই বাস্তুতন্ত্রের উৎপাদক। এরা হচ্ছে অটোট্রফ, নিজের খাদ্য নিজেরা তৈরি করে। সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, এই জন্য একে বলা হয় অটোট্রফ উদ্ভিদ। এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করে, এরা স্বভোজী, এরা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে। আর খাদককে ইংলিশে তোমরা বলো কনজুমার। এরা যে কোনো বাস্তুতন্ত্রে এরা কিন্তু ভক্ষক নামে পরিচিত। এরা কিন্তু বাস্তুতন্ত্রে অন্য তৃণভোজী প্রাণী যারা উৎপাদক আছে তাদেরকে খেয়ে এরা তাদের জীবন ধারণ করে। এই যে খাদক বা কনজিউমার, উদ্ভিদ থেকে পাওয়া জৈব রাসায়নিক শক্তিগুলা তারা কাজে লাগায় ওটা খেয়ে থাকে, যাকে বলে কনজিউমার বা খাদক। এটা তিন প্রকারে হতে পারে। এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। শিক্ষার্থীরা, আমার লিখে নিই। দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তাহলে আমরা দেখতে পাচ্ছি খাদক হচ্ছে তিনটি স্তর হয়ে থাকে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক হচ্ছে তৃণভোজী, যারা উৎপাদক বা সবুজ উদ্ভিদকে খেয়ে থাকে, যেমন গরু, ছাগল, আমরা এটা বলতে পারি তৃণভোজী। এরা তৃণভোজী কারা তোমরা জানো? গরু, ছাগল, এরা শামুক, যারা ঘাস খেয়ে বেঁচে থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় স্তরের খাদ্যকেরা প্রথম স্তরের খাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এরা খেয়ে থাকে প্রথম স্তরের খাদ্যকে তারা খায়, আর তৃতীয় স্তরের খাদ্য দ্বারা তারা দ্বিতীয় স্তরের খাদ্যকে তারা খেয়ে জীবিকা নির্বাহ করে, তৃতীয় স্তরের খাদ্যকে খেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা জানতে পারছি যে খাদক কাকে বলে, প্রথম স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, কোনো কোনো স্থানে তৃতীয় স্তরের খাদক সর্বোচ্চ খাদক হিসেবে কাজ করে, কোনো কোনো বাস্তবতায় দ্বিতীয় স্তরের খাদক কিন্তু সর্বোচ্চ খাদক হিসেবে কাজ করতে পারে, আবার কোনো কোনো স্তরে প্রথম সর্বোচ্চ খাদক হতে পারে, প্রথম স্তরের খাদক হতে পারে। মানুষ যখন শাকসবজি বা কাঁচা ফল খায় তখন সে প্রথম স্তরের খাদক হিসেবে কিন্তু কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই যে বাস্তবতার যে উপাদানসমূহ কী কী সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। আর এই বিয়োজক এটাকে ইংলিশে বলে ডিকম্পোজার। এই ডিকম্পোজার শব্দের অর্থ পচনকারী। এই পচনকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাক পরিবেশে বাস করে সেটাকে বলা হচ্ছে বিয়োজক। এটা হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ছত্রাক। তাহলে আমরা একটি বাস্তুতন্ত্রে বা নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব এবং অজীব সম্প্রদায়ের যে এটা তালিকা আমরা দেখতে পাচ্ছি, এটা অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে প্রধান দুটি উপাদান জেনেছ, অজীব উপাদান এবং জীব উপাদান। অজীব উপাদানকে আবার দুটো ভাগ করেছে, ভৌত উপাদান মাটি পানি বায়ু, এবং জৈব উপাদান মৃত বা গলিত প্রাণীর দেহাবশেষ বা হিউমাস, যেটা ছোট ক্লাসে তোমরা জেনেছ। জীব উপাদান তিনটি দেখো আমাদের, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হচ্ছে সবুজ অটোট্রফ, সবুজই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। খাদ্যের কনজুমার, এরা উৎপাদক থেকে খাদ্য আহরণ করে বেঁচে থাকে। এই যে খাদ্য তিন স্তরে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় বা সর্বোচ্চ স্তর। প্রথম স্তরের খাদ্য যারা তারা তৃণভোজী, এরা ঘাস খেয়ে বা উৎপাদক খেয়ে বেঁচে থাকে। দ্বিতীয় স্তরের খাদ্য দ্বারা তারা প্রথম স্তরের খাদ্যটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, এবং তৃতীয় স্তরের খাদ্য দ্বিতীয় বা প্রথম স্তরের খাদ্যটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। আর বিয়োজক অবস্থাতে বিয়োজক হলো সেই সমস্ত পচনকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক যারা এই যে খাদ্য উৎপাদক এগুলো যখন মারা যাবে এদেরকে তোমার মাটির সাথে মিশিয়ে দেবে এবং পুষ্টি ভাণ্ডারে পুষ্টি হিসেবে জমা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই বাস্তুতন্ত্রে কী কী উপাদান থাকে এবং উপাদানগুলো উদাহরণও আমরা বুঝতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কিন্তু তোমাদের খাদ্য উৎপাদক বিষয় বলেছি। এখন আমি দুইটা শব্দ লিখছি, দেখো, সর্বভুক, আর একটি শব্দ লিখছি সবভুক। দেখো, এই ধরনের শব্দ পদের নৈবেত্তিক অংশে, এমসিকিউ অংশে প্রায়শই এসে থাকে এবং অনেকেই ভুল করে। সর্বভুক মানে যে সমস্ত প্রাণী সব স্তরের খাবার খায়, যেমন মানুষ কিন্তু সব স্তরে, প্রথম স্তরের খাবার খায়, দ্বিতীয় স্তরের খাবার খায় এবং তৃতীয় স্তরে খায়, এটা হচ্ছে সর্বভুক, মানে সব কিছু খেতে পারে। আর সবভুক মানে মৃত প্রাণী যারা খায়, হায়না, শকুন, এইগুলো হচ্ছে সবভুক। সব মানে মৃত প্রাণী, হায়না বা শকুন এরা মৃত প্রাণী ভক্ষণ করে। এই জন্য তাহলে এটাকে বলতে হবে সবভুক এবং সর্বভুক। শব্দটার মধ্যে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা তোমাদের এমসিকিউ অংশের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমার নিশ্চয়ই এটা ধরতে পেরেছো, তাই না? তাহলে এখন আমরা যাব বাস্তুতন্ত্রের প্রকার নিয়ে আলোচনা করবো। বাস্তুতন্ত্র কত প্রকার এবং কী কী, এবং এই বাস্তুতন্ত্রের কোনো একটি পরিবেশে বাস্তুতন্ত্র আমরা কিন্তু বর্ণনা করতে শিখবো, কারণ এটা তোমাদের পরীক্ষায় এসে থাকে যে কোনো একটি অঞ্চলে, তাই না? আমাদের স্কুলে পরিবেশের বাস্তুতন্ত্র আমাদের আলোচনা পরীক্ষায় আসতে পারে। প্লাস আমাদের যে কোনো পুকুরে নির্দিষ্ট করে বলে যে পুকুরের বাস্তুতন্ত্র নির্ণয় করো, সুন্দরবনের বাস্তুতন্ত্র আলোচনা করো। কারণ সেক্ষেত্রে বাস্তুতন্ত্র নিয়ে আমরা যখন আলোচনা করবো, বাস্তুতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, শিক্ষার্থীরা, প্রধানত বাস্তুকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর দ্বিতীয়টি হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। কারণ কি, কেন দুভাগে ভাগ করা হলো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পৃথিবীর 3 ভাগে 2 ভাগ জল এবং 1 ভাগ স্থল, অর্থাৎ জল এবং স্থল নিয়ে কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের বিষয়, তাই না? প্রাণীরা এই জলে বা স্থলে বাস করছে, সেই জন্য প্রধানত 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্থলজ, একটা জলজ। স্থলজ থেকে আবার 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে বনভূমি, একটা হচ্ছে মরুভূমি। একটা হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র, একটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ডের লেখা দেখতে একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, অনেকে আমার কাছে ফোন করে বলেছে, অনেকে আমি জানি স্যার বোর্ডের লেখা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করছি আজকে একটু বড় করে লেখা, তোমরা
লেখো এবং আমার সাথে তোমার শোনার চেষ্টা করো আমি কি বলছি, এটা খেয়াল রাখো। বনভূমির বাস্তুতন্ত্র আর হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। যেখানে গাছপালা আছে সেখানকার বাস্তুতন্ত্র একরকম, আর যেখানে গাছপালা নেই সেখানকার বাস্তুতন্ত্র কিন্তু আর একরকম, তাই না? তাহলে এই বনভূমির বাস্তুতন্ত্রকে তোমাদের বইয়ে পঠিত বই অনুসারে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চল। আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চল এবং আরেকটা চিন্তা করি খুলনার পার্শ্ববর্তী সুন্দরবনের বনাঞ্চল, সুন্দরবন। এই যে দুইটা ভাগে কিন্তু আমরা বনভূমির বাস্তুতন্ত্রকে ভাগ করতে পারি। আমরা তোদের পঠিত বই অনুসারে কিন্তু আমরা এটা আলোচনা করছি। জলজ বাস্তুতন্ত্রকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, পুকুর বা খাল বিলের বাস্তুতন্ত্র একটা আমরা বলতে পারি। একটা হচ্ছে নদ নদীর বাস্তুতন্ত্র, নদ বা নদীর বাস্তুতন্ত্র। এবং তৃতীয় আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। তাহলে দেখো এই যে জলজ বাস্তুতন্ত্র আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, পুকুর বা খাল বিল, নদ নদী, আর হচ্ছে এই পুকুরের বাস্তুতন্ত্র। এই যে তিনটা বাস্তুতন্ত্র আমরা জানছি এটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাকে জানতে পারছি যে বাস্তুতন্ত্র প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা স্থল বাস্তুতন্ত্র, একটা জলজ বাস্তুতন্ত্র। স্থল বাস্তুতন্ত্র দুই প্রকার, বনভূমি বাস্তুতন্ত্র এবং মরুভূমি বাস্তুতন্ত্র। বনভূমি বাস্তুতন্ত্র দুই প্রকার, সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনা পার্শ্ববর্তী বনাঞ্চল। এটা আমাদের পঠিত বই অনুসারে। জলজ বাস্তুতন্ত্র আবার তিন প্রকার, পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। তো শিক্ষার্থীরা তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে বাস্তুতন্ত্র কত প্রকার হতে পারে এবং সেগুলো কি কি এটা আমরা আলোচনা করছি। তো শিক্ষার্থীরা যে কোনো একটি পরিবেশ বাস্তুতন্ত্র তোমাকে যদি আলোচনা করতে বলে তোমাকে যে জিনিসটা লিখতে হবে, যে জিনিসটা না লিখলে নয়, সেটা একটু ভালো করে বুঝে নাও। আমি যদি পরীক্ষায় প্রশ্ন করি পুকুরের বাস্তুতন্ত্র সচিত্র বর্ণনা করো, যদি প্রশ্ন করা হয় সুন্দরবনের বাস্তুতন্ত্র বর্ণনা করো, কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তোমার লেখার মধ্যে যে জিনিসটা থাকতেই হবে সেটা হচ্ছে উৎপাদক। ওই নির্দিষ্ট পরিবেশে উৎপাদক কী কী আছে, অর্থাৎ ওইখানে খাদ্য তৈরি করছে, সূর্যালোক প্রত্যক্ষ ব্যবহার করে খাদ্য তৈরি করছে কারা কারা, খাদক কি, ওই নির্দিষ্ট পরিবেশে খাদক কি, খাদক যখন লিখবে সেটার মধ্যে অবশ্যই থাকবে প্রথম স্তরের খাদক কারা, প্রথম স্তরের খাদক পয়েন্ট করে তোমাদের দিতে হবে, দ্বিতীয় স্তরের খাদক, এবং তোমাকে উল্লেখ করতে হবে তৃতীয় স্তরের খাদক কারা এবং সর্বোচ্চ খাদক যারা, দ্বিতীয় স্তরের খাদক সর্বোচ্চ খাদক কারা। এবং যেটা না থাকলে নয় সেটা বিয়োজক, ওই নির্দিষ্ট পরিবেশে বিয়োজক বা পচনকারী হিসেবে কোনটি কাজ করছে। অর্থাৎ পুকুরে বাস্তুতন্ত্র আসলেও তোমাকে কিন্তু বলতে হবে উৎপাদক কি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তাই না, বা জলজ ছোট ছোট যে প্রাণীগুলো আছে বা উদ্ভিদগুলো আছে সে জলজ, সেগুলো হচ্ছে উৎপাদক। খাদ্যক প্রথম স্তরের খাদ্য কারা, ওই পুকুরে প্রথম স্তরে কোন কোন মাছেরা খাদ্য খায়, দ্বিতীয় স্তরে কোন কোন, তৃতীয় স্তরে কোন, আমাদের কিন্তু নাম উল্লেখ করতে হবে। এবং বিয়োজক ব্যাকটেরিয়া এবং ছত্রাক কিন্তু সকল পরিবেশে কিন্তু বসবাস করে। তাহলে এই যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্রের সময় তোমাদের বর্ণনা করতে বললে, যদি বলো আমাদের স্কুলের পার্শ্ববর্তী কোনো একটা পরিবেশে বাস্তুতন্ত্র বর্ণনা করো, তাহলে কিন্তু তোমাকে এই তিনটা পয়েন্ট উৎপাদক, খাদ্যক এবং বিয়োজকের কথা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু তোমরা পরিপূর্ণ মার্কসটা পাবে না। কারণ এই যে উৎপাদক, খাদক, বিয়োজক এটাই কিন্তু একটা বাস্তুতন্ত্রের প্রাণ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে এই যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রে কত প্রকার কী কী বাস্তুতন্ত্র উপাদান কী কী থাকে, এসে তাহলে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম আমরা জেনে নিই যা তোমাদের পরীক্ষায় এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো ফুড চেইন এবং ফুড ওয়েব সম্পর্কে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ফুড চেইনটা কী জিনিস। প্রিয় শিক্ষার্থীরা ফুড চেইন এবং ফুড ওয়েব খুব গুরুত্বপূর্ণ এই যে তোমাদের খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্র এটা বোঝার জন্য। তাহলে আমরা শুরুতে আসছি খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা খাদ্য শৃঙ্খল কি? এই যে কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বলি ঘাস খায়, এই ঘাস খাচ্ছে হরিণে, এই হরিণকে খাচ্ছে বাঘে। তাহলে এই যে দেখো যে আমি শৃঙ্খলটা বা চেইনটা বলছি, দেখো ঘাসটি কিন্তু
খাচ্ছে কি হরিণে, হরিণকে আবার খাচ্ছে বাঘে। তাহলে এই যে একটা খাদ্য শৃঙ্খল আমি এখানে তোমাদের সাথে উদাহরণস্বরূপ দিলাম, যেখানে বলতে পারতেছি যে উৎপাদক থেকে শুরু করে ঘাস কিছু উৎপাদক নিজের খাদ্য তৈরি করতে পারে, উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে কেউ নাকি খাওয়ার মাধ্যমে যে শৃঙ্খল গড়ে উঠতেছে, যে শক্তির স্থানান্তর করছে, শক্তির যে পরিবর্তন ঘটছে বা শক্তির রূপান্তর ঘটছে, সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি খাদ্য জাল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা জানছি, ফুড ওয়েব। ফুড ওয়েব এই শব্দটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফুড ওয়েব কি যিনি খাদ্য জাল। প্রিয় শিক্ষার্থীরা, খাদ্য জাল কাকে বলে? বিভিন্ন খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল, এই সংযোগ থেকে খাদ্য জাল বলা হয়। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জালের মতো বিন্যাস তৈরি করে, জালের মতো গঠন তৈরি করে, তাকে বলা হচ্ছে খাদ্য জাল। আমি যদি উদাহরণস্বরূপ বলি ঘাস, এই ঘাস কিন্তু খাচ্ছে হরিণে, হরিণকে আবার খাচ্ছে বাঘে। আবার আমাদের বলে এই ঘাস কিন্তু খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে আবার খাচ্ছে সাপে। তাহলে এভাবে কিন্তু আমরা নানাভাবে খাদ্য জাল তৈরি করতে পারি। আবার সাপকে আমাদের ময়ূর নিয়ে যাচ্ছে, তাই না, ময়ূর। এভাবে আমরা একাধিক খাদ্য শৃঙ্খল যে জালের মতো একটা বিন্যাস তৈরি করে, সেটাকে বলা হচ্ছে খাদ্য জাল বা ফুড ওয়েব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে হিসাব চিত্র দেওয়া আছে, যা দেখলে তোমরা কিন্তু এই বিষয়টি আরও স্পষ্ট বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করছি বাস্তুতন্ত্র সম্পর্কে। বাস্তুতন্ত্রের যদি প্রধান ট্রাম খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এখন আবার যারা বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব এবং পুষ্টির প্রভাবটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ অথবা পুষ্টির প্রবাহ তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে পুষ্টির প্রবাহ বা শক্তির প্রবাহ কীভাবে ব্যাখ্যা করবে, আমি একটা এখানে তোমাদের চিত্র ব্যবহার করছি। দেখো, সূর্য হচ্ছে বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস। সূর্য থেকে কিন্তু সকল শক্তি বের হচ্ছে। এটা প্রথমে কে নিচ্ছে বলতো? উৎপাদক, তাই না? আমরা কিন্তু বলি উৎপাদক বা সবুজ উদ্ভিদ যারা, তারা কিন্তু এই শক্তি গ্রহণ করছে। এই উৎপাদক থেকে কারা আনছে বলতো? খাদকেরা, বিভিন্ন খাদক, তারা কিন্তু এই শক্তিটা গ্রহণ করছে। এই সূর্য থেকে প্রাপ্ত শক্তি কিন্তু খাদক ডাইরেক্ট ব্যবহার করতে পারছে না, সে কিন্তু উৎপাদক থেকে খাচ্ছে এবং শক্তি পরে সে উৎপাদক থেকে কম পাচ্ছে। এরপরে এই খাদককে কারা খাচ্ছে? দেখো, এই যে খাদককে মাংসাশী যারা, তাই না, মাংসাশী প্রাণী যারা, তারা খাচ্ছে। এই খাদ্য উৎপাদককে বিয়োজক বা খাদক, এই যে উৎপাদককে আমাদের তৃণভোজী প্রাণী, তৃণভোজী যারা ঘাস খায়, এই তৃণভোজী যারা সব তারা নিচ্ছে এবং তাদের থেকে নিচ্ছে মাংসাশী। এবং এই সকল প্রাণী যখন হচ্ছে তাদেরকে বিয়োজিত করতেছে, বিয়োজকে যখন এরা মারা যাচ্ছে, এই বিয়োজক কিন্তু এদেরকে বিয়োজিত করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে সকল প্রাণী কিন্তু বিয়োজক আছে, বিয়োজক যে খাদ্যগুলাকে তৃণভোজীও কিন্তু মারা গেলে কিন্তু বিয়োজক এতে বিয়োজিত করতেছে। এবং এই সকল তৃণভোজী মাংসাশী এরা কিন্তু শ্বসনে এদের শক্তি ক্ষয় হচ্ছে, শ্বসনে শক্তি ক্ষয়, এই দেখো শক্তি ক্ষয়, শ্বসনে কিন্তু এই প্রতিটা প্রাণীর কিন্তু শ্বসনে শক্তি ক্ষয় হচ্ছে। এবং এই সূর্য থেকে যে শক্তিটা ফিরে আসতেছিল সেটা কিন্তু আর সূর্যে ফিরে যাচ্ছে না। তাহলে এই চক্রটা উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, বিয়োজক এবং শ্বসনের শক্তি ক্ষয়, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চক্রাকারে কিন্তু আবর্তিত হচ্ছে। কিন্তু সূর্য থেকে যে শক্তিটা ফিরে আসছিল সেটা কিন্তু আর সূর্যে ফিরে যাচ্ছে না। অর্থাৎ এই যে শক্তির প্রভাব, বাস্তুতন্ত্রের যে শক্তির প্রভাব আমি বললাম, এটা হচ্ছে একমুখী। অর্থাৎ এই সূর্য থেকে শক্তি আসছে কিন্তু সূর্য কিন্তু ফিরে যাচ্ছে না। কিন্তু পুষ্টি কিন্তু চক্রাকারে প্রবাহিত হচ্ছে, কারণ উৎপাদক থেকে তৃণভোজী পুষ্টি নিচ্ছে, সেক্ষেত্রে মাংসাশী নিচ্ছে। এবং এটা বলে এরা যখন মারা যাচ্ছে, বিয়োজক ওদেরকে বিয়োজিত করে পরিবেশে পুষ্টি ভাণ্ডারে পুষ্টি ফিরিয়ে দিচ্ছে, সেটা আবার একটা গাছ বা উদ্ভিদ সেটা কিন্তু সেই পুষ্টিটা গ্রহণ করছে। তাহলে বলতে পারি যে পুষ্টির প্রভাব হচ্ছে চক্রাকার। তাহলে তোমাদের কিন্তু এটা দেখাতে বলতে পারে, তাহলে আমরা বলবো যে বাস্তবতে শক্তির প্রভাব হচ্ছে একমুখী, কিন্তু পুষ্টির প্রভাব হচ্ছে চক্রাকার। তাহলে এই যে চিত্রটা তোমাদের কিন্তু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে আঁকা আছে, আমরা যেভাবে আঁকি না কেন আমাদের কিন্তু ওই কথাটাই বলতে হবে যে বাস্তুতন্ত্রে পুষ্টির প্রভাব হচ্ছে চক্রাকার, কিন্তু শক্তির প্রভাব হচ্ছে একমুখী।
তাহলে খুব গুরুত্বপূর্ণ টপিকস আমি তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করেছি। তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো যে খাদ্যকে সম্পর্কে কিন্তু আমরা জড়িয়ে আছি শুরু থেকেই, তাই না? এই খাদ্যকে সম্পর্ক এবং একটা পরিবেশে বসবাসকারী সকল জীব এবং অজীব সম্প্রদায় মিলিয়ে কিন্তু এই তন্ত্রটা গড়ে তুলছে এবং এই তন্ত্র কিন্তু একজন একজনের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাস্তবতা শক্তির প্রভাব পুষ্টির প্রভাব জানতে পারলাম। এখন আমি তোমাদের সাথে আজকে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তোমরা এটা তুলে নিয়ে এসো ইতিমধ্যে। আমি যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা বা বাস্তুতন্ত্রের প্রভাব কি আমরা এখন জানবো। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই বইয়ের যে অংশটা আছে এই অংশ কিন্তু অনেক ছেলেমেয়ে পড়তে চায় না, খুব বিস্তারিত লেখা, কিন্তু আমি তোমাদের এই অংশটি একটু সহজ ভাষায় তোমাদেরকে আমি বলবো এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি বাস্তুতন্ত্র কিন্তু একটা পরিবেশের স্বয়ংসম্পূর্ণ একক। কোনো একটি জীবের হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হতে পেতে পারে না, আবার কোনো একটি জীব হঠাৎ করে কিন্তু এই পরিবেশ থেকে হারিয়ে যেতে পারে না। কেন পারে না? কারণ একটা বাস্তুতন্ত্র স্বনিয়ন্ত্রিত। তার মানে হচ্ছে যেটা কোনো জীব এই পরিবেশ থেকে হারিয়ে যাবে না এবং কোনো জীব এই পরিবেশে কিন্তু নতুন করে উত্থান করবে না বা তার বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক বেশি। কারণ কি, এই যে বাস্তুতন্ত্র কীভাবে নিয়ন্ত্রিত থাকে, কীভাবে এটা ভারসাম্য বজায় রাখে, সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, একটা উদাহরণ দিয়ে তোমাদের সাথে আলোচনা করছি আমি। আমরা মনে করি যে একটি পরিবেশে বা একটি বনে বাঘ, হরিণ ও শূকর বাস করে। বাঘের খাদ্য হরিণ ও শূকর। তোমরা বুঝতেই পারছো এখানে হরিণ ও শূকর। তাহলে শিক্ষার্থীরা, ওই পরিবেশটা আমরা চিন্তা করি যেখানে বাঘ, হরিণ ও শূকর বাস করে, যেখানে বাঘের খাদ্য কিন্তু হরিণ ও শূকর। তাহলে আমি যদি বলি প্রথমত তোমাকে একটা কথা, যে হরিণ ও শূকর যদি বাড়ে, হরিণ ও শূকর বাড়লে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো বাঘ বেশি খাদ্য পাবে। ফলে কি হবে? বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো একটি পরিবেশে যদি হরিণ ও শূকর বাড়ে তাহলে বাঘ বেশি বেশি খাদ্য পাবে, ফলে বাঘের সংখ্যাও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, বাঘের সংখ্যা যদি বাড়ে, বাঘের সংখ্যা বাড়লে অনেক বাঘ কী করবে? বেশি বেশি হারে হরিণ ও শূকরকে মারা শুরু করবে, খাওয়া শুরু করবে। সেক্ষেত্রে কী হবে? হরিণ ও শূকরের সংখ্যা কমবে, হরিণ ও শূকর কমবে। তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো ভাষাটা। তাহলে হরিণ ও শূকরের সংখ্যা যদি কমে যায়, বাঘের কি খাদ্যাভাব দেখা দেবে না? অবশ্যই দেবে। তাহলে হরিণ ও শূকর কমলে কি হবে? বাঘের খাদ্যাভাব দেখা যাবে, বাঘের সংখ্যা কমবে, তাহলে এই পরিবেশে কিন্তু বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে বাঘের সংখ্যা কমে গেলে যে কয়েকটি হরিণ বা শূকর অবশিষ্ট ছিল তারা কিন্তু বাঘের হাত থেকে বেঁচে যাচ্ছে এবং তারা কিন্তু অধিক হারে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে সেক্ষেত্রে আবার বলতে পারি যে বাঘের সংখ্যা কমলে হরিণ ও শূকরের সংখ্যা বৃদ্ধি পাবে, হরিণ ও শূকর বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে হরিণ ও শূকরের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে যে কয়েকটা বাঘ অবস্থিত তারা বেশি বেশি খাদ্য পাবে এবং তারা বেশি বেশি প্রজনন করবে। এভাবে হ্রাস বৃদ্ধির ফলে একটি এলাকার বাস্তুতন্ত্র নিয়ন্ত্রিত হয়। এভাবে হ্রাস বৃদ্ধির মাধ্যমে কোনো এলাকার বাস্তুতন্ত্র প্রাকৃতিকভাবে স্বনিয়ন্ত্রিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বাস্তুতন্ত্র কিন্তু এভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো একটি জীব হঠাৎ করে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না বা কোনো একটা বাস্তুতন্ত্র হঠাৎ করে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এবং এটা কিন্তু প্রাকৃতিকভাবে স্বনিয়ন্ত্রিত হচ্ছে। এবং এই যে বাস্তুতন্ত্র আছে বলেই কিন্তু পৃথিবী টিকে আছে। এটা কেন বলবো? কারণ এই জীব বৈচিত্র্য আছে এবং আছে বলেই কিন্তু এই সর্বভোগ প্রাণীরা
সব খেয়ে ফেলছে, তাই না? এভাবে পরিবেশের জঞ্জাল সাফ করছে এবং এই পরিবেশে খাদ্যকে সম্পর্কে জড়িয়ে আছে বলে কোনো জীবের সংখ্যা থেকে বৃদ্ধি করছে না, এবং বায়ুমণ্ডলে এই যে সালোকসংশ্লেষণের প্রক্রিয়া এবং এই শক্তির যে প্রবাহ, পুষ্টির প্রবাহ, এগুলো কিন্তু ঠিক আছে, যে কারণে এই বিশ্বজগৎ কিন্তু একটা সঠিক নিয়মে চলে যাচ্ছে। তাহলে এই বাস্তুতন্ত্র যদি নিয়ন্ত্রিত না থাকে, বাস্তুতন্ত্র ঠিক না থাকে, তাহলে আমরাও হয়তো মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, যা তোমরা উচ্চতর শ্রেণীতে উঠলে আরও বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা কিন্তু আজকের আমার ক্লাসটা ভালো বুঝতে পেরেছো। এই যে বাস্তুতন্ত্র কি, আমি যদি প্রশ্ন করি অনেককে, তোমরা অনেকেই পারবে বাস্তুতন্ত্র কি বলতে পারবে, বাস্তবের প্রধান উপাদান কয়টি বলতে পারবে, উৎপাদক কি, খাদক কি বা বিয়োজক কি উদাহরণ দাও, তোমরা কিন্তু এটা পারবে। আমার যদি এই যে পরিবেশন স্বনিয়ন্ত্রিত হয়, এই যে বা হরিনাম শুকুরের কথা, তোমরা নিশ্চয়ই এই গল্পটা বলতে পারবে, তাই না? এটা কিন্তু নিজের মতো করে বলতে পারবে। আমার মনে হয় তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। চলছে বৈশ্বিক মহামারী করোনা, আমরা এই সময় বাড়িতে থাকবো, নিয়মিত পড়াশোনা করব এবং আমাদের যে পাঠের কাজ, এটা নিয়মিত আমাদের অনলাইন ক্লাস, এটা আমরা দেখব এবং বাড়িতে বসে নিজেদের পাঠ তৈরি করব, এবং এই যে তোমাদের স্যারদের ক্লাসগুলো তোমরা এটা দেখবে এবং নিয়মিত তোমাদের জ্ঞান চর্চা অব্যাহত রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই। হ্যাঁ, ভালো থেকো বাংলাদেশ।